হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু এসআর স্টাডিনিস্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার এবং ফাজিল থার্ড সেমিস্টারের বাংলা গল্প আদরিণী তৃতীয় পরিচ্ছেদ নিয়ে উপস্থিত করতে চলেছি। ইতিপূর্বে তোমাদের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গিয়েছে। যদি তোমরা সেটা দেখে না থাকো, অবশ্যই তোমরা সেটা দেখে আসো। চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। বলছে, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। ক্রোশ মানে কি? ক্রোশ মানে হচ্ছে 2 মাইল। 1 ক্রোশ সমান হচ্ছে 2 মাইল, এটা মনে রাখবে। 1 ক্রোশ সমান 2 মাইল। বলছে, সেই রাত্রে জয়রাম তত্ত্বস্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়ে আসিয়া বলিল, অর্থাৎ রাত্রি 2টার সময় একটা যাকে পাঠিয়েছিল তিনি ফিরে এসে বললেন, বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখনও বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চাই। কোথাকার জায়গাটা মনে রাখবে, বীরপুর। কোথাকার? কার হাতিটা কার আছে? উমাচরণ লাহিড়ি। ঠিক আছে, ওই ব্যক্তিটির নাম হচ্ছে উমাচরণ লাহিড়ি। মাদি মানে হচ্ছে মেয়ে হাতি আছে। এবার বলছে কি, বিস্তর, যখন বলছে বিস্তর দাম চাই তখন জিজ্ঞাসা করছে কত। ঠিক আছে, বলছে 2000 টাকা। বলছে খুব বাচ্চা? জিজ্ঞাসা করছে খুব কি বাচ্চা? হ্যাঁ, তখন বলছে যে না, সবারই নিতে পারবে, অর্থাৎ বইতে পারবে, সবারই নিতে পারবে। বলছে কুছ পরোয়া নেই, তাই কিনবো। এখন তুমি যাও, কাল সকালে যেন হাতি আসে, লাহিড়ি মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে কোনো বিশ্বস্ত কর্মচারীকে পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। অর্থাৎ তিনি জেদ করে বসেছেন যে হাতিতে চড়ে হলে তিনি বিবাহে যাবে, নইলে সে বিবাহে যাবে না। এবার পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। কটার সময় হাতি আসলো মনে রাখবে, 7টার সময়। বলছে তাহার নাম আদরিণী। তাহলে আমি আগে বলেছিলাম, আমরা এতক্ষণ পর আমরা দেখতে পেলাম আদরিণীকে। হ্যাঁ, কেন আদরিণী? হ্যাঁ, আমরা ধীরে ধীরে যদি পুরোটা পড়ি, তাহলে পুরো যদি ক্লাসটা করি, তাহলে বুঝতে পারবো, আরও ডিটেলসে কিছু বোঝা যাবে। যে আমি আগে বলেছিলাম, প্রথম যে ক্লাসটা আমরা শুরু করেছিলাম, সেই ক্লাসে আমি বলেছিলাম যে একটা মানুষের সঙ্গে ঠিক আছে, একটা পশুর এতটা গভীর সম্পর্ক হতে পারে, এখানে লেখক তাই তুলে ধরেছেন। এবার আদরিণী হচ্ছে সেই হাতিটার নাম। বলছে লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্টম্প কাগজে রসিদ লিখাইয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। অর্থাৎ টাকা নিয়ে স্টম্প কাগজে সই টই করে তিনি 2000 টাকা নিয়ে তিনি চলে গেলেন। বলছে বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবক বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগলো, হাতি তোর গোদা পায়ে নাতি। অর্থাৎ গোদা মানে কি? মোটা পায়ে নাতি। বলছে বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিকে বহিষ্কৃত করিয়া দিল। বলছে পাড়ার কিছু বালক বালিকা এসেছিল, যেহেতু হাতি এসছে, সেখানে তাদের বৈঠকখানায় উঠানে প্রচুর ভিড় জমে গিয়েছে, এবং ওই বালক বালিকাগুলো এমনি হাসির জন্য বা হাসির ছলে এরকমই আর কি বলতে চাইছে যে হাতি তোর গোদা পায়ে নাতি। কিন্তু হ্যাঁ, এদের এই কথাটাই তারা সহ্য করতে পারলো না, তাদেরকে অপমান করে তাহাদেরকে কী করে বার করে দিল আর কি। বাড়ির বালকেরা বলতে অর্থাৎ জয়রাম বাবুর বাড়ির বালকের কথা এখানে বলা হচ্ছে। এবার বলছে হস্তিনী গিয়ে অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। অর্থাৎ অন্তঃ আমরা কি জানি? অন্তঃ ভেতর, আর দ্বার হচ্ছে দরজা। অর্থাৎ ভিতরের যে দরজা থাকে সেই দরজায় গিয়ে দাঁড়ালো। মুখুজ্যে মহাশয় বিপত্নিক, অর্থাৎ তার স্ত্রী ছিল না, অর্থাৎ তার স্ত্রী হয়তো মারা গিয়েছেন। বলছে তাহার জ্যেষ্ঠ পুত্রবধূ, অর্থাৎ তার বড় বৌমা, অর্থাৎ বড় পুত্রবধূ, তার বড় ছেলের বউ আর কি, একটি ঘটিতে জল লইয়া সভায় পদক্ষেপ বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয় সেই জল একটু একটু ঢালিয়া দিলেন।
মানে যখন তিনি আর কি মানে জল দিয়ে পা ধুইয়ে দিচ্ছিলেন তখন তার হাত কাঁপছিল আর কি, কম্পিত। বলছে মাহুতের ইঙ্গিত অনুসারে আদরিণী একটু জানু পাতিয়া বসিল। জানু মানে হচ্ছে হাঁটু পাতিয়া বসিল। বড় বধূ তৈল ও সিন্দুর তাহার ললাট রাঙা করিয়া দিলেন। ললাট মানে হচ্ছে কপাল, তার কপালটা কি করে দিলেন, মানে রাঙা করে দিলেন আর কি। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিয়া একটা ধামা মানে কি, ধামা মানে হচ্ছে বেতের তৈরি ঝুড়ি, ঠিক আছে, একটা ধামায় ভরিয়া আলো চাল, কলা ও অন্যান্য মাঙ্গলদ্রব্য মানে হচ্ছে মানে ভালো পবিত্র জিনিস আর কি, তাহার সম্মুখে রক্ষিত হইল। বলছে সুঁড় দিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এইরূপ বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষশালা আদরিণী ভোজন করিতে লাগলো। অর্থাৎ কার জন্য রেখেছিল? রাজহস্তি। অর্থাৎ আগে আমরা দেখেছি এর আগের পার্টে যে রাজার কাছ থেকে আমাদের জয়রাম মুক্তার একটা চিঠি লিখে পাঠিয়েছিল, যাতে মানে হাতি চেয়েছিল আর কি, কিন্তু সে হাতি দেয়নি। তার আগে কিন্তু জানে সে সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে, তাই বিকেলের দিকে কি করছিল, মানে উঠান আর কি বাগান পরিষ্কার করছিল হাতি থাকবে বলে। তারপর হাতি কি খাবে সেই জন্য ব্যবস্থা করছিল এই কদলীকাণ্ড, মানে কলার কাণ্ড বা কলা জাতীয় কিছু জিনিস, কলা গাছেরই, ঠিক আছে, মানে এনে রেখেছে বৃক্ষ, হ্যাঁ, এই সব জিনিস মানে ভোজনের জন্য রেখেছিল। কিন্তু সেই হস্তিনী যখন মানে না আসে, তার সেই খাবারগুলো আদরিণীকে ভোজন করিতে দেয়। তাই জন্য বলছে যে রাজহস্তির জন্য যেগুলো সংগৃহীত করে রাখা হয়েছিল সেই কদলীকাণ্ড ও বৃক্ষশালা আদরিণী ভোজন করিতে লাগিল। আমি আবারও বলছি, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করো, না হলে তোমরা এমসিকিউ অ্যাটেন্ড করা তোমাদের খুব মুশকিল হয়ে যাবে। হয়তো ভাবছো এমসিকিউ সহজ, হ্যাঁ এমসিকিউ যতটাই সহজ কিন্তু ততটাই কঠিন। বারবার বলবো টেক্সট খুঁটিয়ে ভালো করে পড়ো। টেক্সটের অর্থাৎ বইয়ের কোনো বিকল্প হয় না, যে কেউ যদি বই ভালো করে পড়ে তাহলে তার কোনো সাজেশনের প্রয়োজনই হবে না। চলো এবার বলছে নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরবার পরদিন, অর্থাৎ এবারে ঘটনাটা কিছুটা চেঞ্জ হয়েছে। মানে এখানে তো হয়ে গেল ভোজন করছে, তারপর ওই যে মানে বিয়ের যে দাওয়াত ছিল, নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণে গিয়েছে, অর্থাৎ নিমন্ত্রণে ফিরবার দিন। বলছে ফিরবার পরদিন বিকালে মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তির পিঠে আরোহণ করিয়াই গেলেন। কি বলছে যে তিনি সাক্ষাৎ যখন করতে গেলেন তিনি ওই হস্তির অর্থাৎ হাতির পিঠে চড়েই গিয়েছিলেন। বলছে মহারাজের দ্বিতল বৈঠকখানায় নিম্নে বিস্তর প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার আছে। বলছে বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বার বাহিরের অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। মানে এমনভাবে করা আছে, মানে অনেক দূর অবধি দেখা যায়। মহারাজ এমন জায়গায় তিনি আসনটা আছে, ওই আসনে বসলে তিনি অনেক দূর অবধি তিনি দেখতে পান। বলছে রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করলেন। অর্থাৎ তাকে অর্থাৎ মহারাজাকে আশীর্বাদ করিয়া তিনি আসন গ্রহণ করলেন, বসলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মহাশয় ওই হাতিটি কার? অর্থাৎ কিছু কথার পর তিনি মুখুজ্জে মহাশয়কে জিজ্ঞাসা করছেন যে হাতিটি কার, কারণ তিনি তো জানেন তিনি হাতি দেন নাই, তিনি গরুর গাড়িতে আসতে বলেছিলেন। বলছে মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বললেন, তিনি কিন্তু কোনো রাগ টাগ নয়, তিনি খুব নরম বিনীতভাবে বলছেন, আজ্ঞে হুজুর বাহাদুরের হাতি। এখানে হুজুর বাহাদুর বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে হুজুর বাহাদুর বলতে মহারাজাকেই বোঝানো হচ্ছে। বলছে মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো আমি কোনোদিনও দেখিনি, কোথা থেকে এলো? আজ্ঞে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। বলছে অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ। তবে বললেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষসূচক ঠিক বোঝা গেল না। বলছে একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছে, আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? কত সুন্দর উত্তর দিচ্ছে দেখো। বলছে সন্ধ্যার পর তারপর মানে
সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে। গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। অর্থাৎ যেই ঘটনাগুলো হয়েছে, যে তিনি বিয়ে বাড়ি গেলেন, হ্যাঁ, বিয়ে খাওয়ার পর তিনি যখন বাড়ি ফেরার আগে মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন, মহারাজের সঙ্গে এই কথা হয়েছে আর কি। মহারাজ জিজ্ঞাসা করছে ওটা কার, হ্যাঁ, তিনি বিনয় কিংবা শ্লেষ সূচক একটু করে বললেন আর কি, যে আমি যখন আপনার দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার, তো ওই হাতি আমার, আপনার বই আর কার। এই ঘটনাগুলো তিনি বলতে লাগলেন আর বন্ধুমণ্ডলীর নিকট তিনি আর বললেন, সবিস্তারে তিনি বিস্তৃত করলেন। বলছে হৃদয় হতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছে গেছে। অর্থাৎ আগে যে রাগটা ছিল, ক্ষোভ, হ্যাঁ, তিনি এর আগে আমরা দেখেছি তিনি খুব আর কি পেয়েছেন, সেগুলো সব মুছে গেছে। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। অর্থাৎ এর আগে হয়তো তার রাতে ঘুম হয়নি, কিন্তু এই কয়েকদিন পর আজ তার সুনিদ্রা, অর্থাৎ ভালো ঘুম হয়েছে। চলো এরপর আমরা চতুর্থ পরিচ্ছেদটাও একটু দেখে নিই, কারণ আমরা জানি এটা খুবই বড়। যেহেতু তোমাদের গল্প একটা গল্প দেখলে কি হবে, গল্পটা খুবই বড়, 7টা পরিচ্ছেদে বিভক্ত। আমরা জানি 7টা পরিচ্ছেদে টোটাল বিভক্ত আছে। চলো এর পরের পরিচ্ছেদটা আমরা দেখে নিই। এবার বলছে, উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5 বছর অতীত হইয়াছে। অর্থাৎ এই যে আমরা ঘটনাটা দেখছি, এই ঘটনাটার পর 5টা বছর চলে গিয়েছে। এবার 5 বছর তারপরের ঘটনা আবার কি আসছে দেখি। বলছে এই 5 বছরের মুক্তার মহাশয়ের অবস্থান অনেকটা পরিবর্তন হইয়াছে। অর্থাৎ এই 5 বছর যে চলে গিয়েছে, এতে অনেকটা কি হয়েছে, অনেকটা পরিবর্তন হয়েছে। কার? মুক্তার মহাশয়ের। বলছে নতুন নিয়ম পাস করা শিক্ষিত মুক্তারে জেলাকোট ভরিয়া গিয়েছে। অর্থাৎ নতুন নিয়মে শিক্ষিত যারা ইংরেজিওয়ালা মুক্তারে কি হয়েছে, জেলাকোট ভরিয়ে গিয়েছে। বলছে শিথিল নিয়মে আইন ব্যবসায়ীর আর কদর নেই। আর শিথিল নিয়মে হচ্ছে আগের যে নিয়ম ছিল, ঠিক আছে, সেই নিয়মের আর সেই আইনের আর কদর নাই। বলছে ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয় আয় কমিতে লাগলো। মুখোপাধ্যায় মহাশয়ের আগে যেরকম আয় হতো, সেরকম আর আগের মতো আয় হয় নাই, অনেকটা কমে গেছে। বলবে পূর্বে যত উপার্জন করিতেন, এখন তাহার অর্ধেকও হয় কিনা সন্দেহ। আগে যতটা তিনি উপার্জন করতেন, কিন্তু এখন তার অর্ধেকও হয় না। অথচ ব্যয় প্রতি বছর বর্ধিত হইয়াছে। অথচ ব্যয় প্রতি বছর কিন্তু বাড়ছে, ব্যয় কিন্তু কমছে না। তাহার 3টে পুত্র, তাহার কটা পুত্র? 3টে পুত্র, কিন্তু তিনি কিন্তু বিপত্নিক ছিলেন, তার স্ত্রী মারা গিয়েছে, এটা মনে রাখবে। বলছে প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। অর্থাৎ প্রথম 2টি, যেই 3টি সন্তানের মধ্যে 2টি সন্তান তারা বিয়ে করার পর বিয়ে করেছে এবং বংশবৃদ্ধি অর্থাৎ ছেলেপিলে নেওয়া ছাড়া আর কোনো কাজ তারা জানে না, এছাড়া তারা কোনো যোগ্যই নয়। আর কনিষ্ঠ পুত্রটি কি করে? বলছে কনিষ্ঠ পুত্রটি কলকাতায় পড়িতেছে, সেও যদি কালক্রমে মানুষ হয়, এই আর কি ভরসা। সেও যদি ভালো একটা মানুষ হতে পারে, এইটাই মুখোপাধ্যায় মহাশয়ের ভরসা। বলছে ব্যবসায় প্রতি বছর মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নেই। আগে যেরকম ছিল, বড় বিরক্ত হইয়া উঠেছে, এখন আর তার কোনো ভালো লাগে না কিছু। ছোকরা মুক্তারগণ যাহাদিকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখেছিলেন, তাহারা এখন শ্যামলা মাথায় দিয়ে, অর্থাৎ মুখোপাধ্যায় কি করতেন, পাগড়ি বাঁধিতেন। সেকালের মুক্তার শ্যামলা ব্যবহার করতেন না, কিন্তু আজকালের যারা মুক্তার তারা কিন্তু শ্যামলা পরতেন। বলছে তা শ্যামলা হচ্ছে এক জাতীয় একটা টুপি জাতীয় একটা জিনিস। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজি হাকিমকে কি বলিতে থাকে, তিনি কিছুই বুঝতে পারেন নাই, কারণ তিনি তো ইংরেজি জানেন নাই। বলছে পার্শ্বস্থির ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করে, যারা ইংরেজি জানে তাহলে জুনিয়র যে পাশে থাকে, যে জুনিয়র, তাকে জিজ্ঞাসা করে যে উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়, মুখের জবাব মুখেই রহে যায়, নিষ্ফল রসে তিনি ফুলিতে থাকেন। অর্থাৎ বলতে বলতে অন্য প্রসঙ্গ, যখন অন্য টপিক চলে আসে, তখন মুখের জবাব, অর্থাৎ তিনি যেই প্রশ্নটা করেছেন সেই মুখের জবাব মুখেই রয়ে যায়, আর তিনি উত্তর পান নাই। অর্থাৎ তিনি নিষ্ফল রসে তিনি ফুলিতে থাকেন। এই জন্যই তিনি বড় বিরক্ত হইয়াছেন, আর ভালো লাগে না।
তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ তাহাকে সেই শ্রদ্ধা আর কি করে নাই। মানে আগে তিনি যে শ্রদ্ধা মানে পেতেন আর কি, মানে তাকে যে শ্রদ্ধা করা হতো, এখন তিনি আর সেই শ্রদ্ধা পান নাই। এবার কি বলছে যে বলছে ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্য নহে, মনুষ্য পদবাচ্য নহে। বলছে যে ইংরাজি জানে না, ইহাদের বলতে যারা নব্য হাকিমগণ, ঠিক আছে, যারা ইংরাজিওয়ালা মুক্তার, তাদের বিশ্বাস ছিল যে যে ইংরাজি জানে না সে মনুষ্য পদবাচ্য নয়, সে সে মানুষ নয়, এরকম আর কি একটা তাদের ভাবনা। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। অর্থাৎ এই এতগুলো কারণ ছিল, এই কারণেই তিনি মানে এই কাজ থেকে তিনি অবসর নিতে চান, ঠিক আছে। বলছে তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহা সুদ হইতে কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বছর বয়স হইল। এর আগে আমরা দেখেছি 50 ছিল, ঠিক আছে, এখন 60 বছর হয়ে গেছে। বলছে চিরকালই কি খাটিবেন? তিনি বলছেন যে চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলে যদি মানুষ হইতো তাহলে 2 টাকা রোজগার করিতে পারিত। তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন। অর্থাৎ বড় ছেলে যদি তিনি কোনো কাজ করতেন, হ্যাঁ, তিনি যদি যোগ্য ছেলে হতে পারতেন, তাহলে হয়তো বাবাকে আজকে একটু অবসর নিতে হতো, কারণ বৃদ্ধা বয়সে সবাই তো একটু চায় একটু ধর্মকর্ম করতে। তাই বলছেন বাড়িতে বসিয়া তিনি কি করতেন? হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না, তথাপি আজিকালি করিয়া আরও 1টা বছর কাটিয়া গেল। মানে এইরকম করেও আরও 1টা বছর কেটে যায়। এবার বলছে এই সময় দায়রায় আর একটা খুনি মোকদ্দমা উপস্থিত হইল। অর্থাৎ দায়রা মানে হচ্ছে উচ্চ ফৌজদারি আদালত, ঠিক আছে, সেখানে একটা খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার হিসাবে তিনি নিযুক্ত করেছেন। একজন নতুন ইংরাজি জজ আসিয়াছেন, তাহার এজলাসেই বিচার, ঠিক আছে, মানে তাহার সামনে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। কয়দিন যাবৎ? 3 দিন যাবৎ। আমি আবারও বলছি, তোমরা যে ক্লাসটা করবে বা শুনছো, ঠিক আছে, মনোযোগ সহকারে শোনো। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা টার্ম আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, কারণ এমসিকিউ মানে কোথার থেকে প্রশ্ন দেবে বলা যায় না। তাও আমি বলবো তোমরা যদি রিডিংটাই 5-6 বার পড়ো তাহলে তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং অনেকটাই বুঝতে পারবে যে কি বলতে চাইছে বা এরপরে আমরা কি পড়েছিলাম। একবার পড়লে তো হয় না, রিডিংই তোমরা যদি বারবার পড়ো তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে আর কি। এবার বলছে অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর বলি, অর্থাৎ তিনি যখন কেউ কিছু বলবে, আমার প্রতিপক্ষ যখন কিছু বলবে, এবার আমি যখন শুরু করব আর কি, আমার মক্কেলের হয়ে, মক্কেল মানে যে হচ্ছে যাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, আমি যার হয়ে লড়ছি সেই হচ্ছে আমার মক্কেল। আমি যখন মক্কেলের হয়ে কথা বলা শুরু করব, তার আগে আমাকে কি করতে হবে, মানে যখন জজ সাহেবকে মানে কোনো কিছু বলে আর কি শুরু করতে হবে, সেই আর কি তিনি এরকম বলে আর শুরু করছেন। বলছে অবশেষে মোক্তার মশাই উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসেসার মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলে, বলিয়া তিনি তার কথা শুরু করলেন। বক্তৃতা শেষে এসেসারগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করলো। অর্থাৎ মুখোপাধ্যায়ের মক্কেলকে তিনি নির্দোষ সাব্যস্ত করলেন, অর্থাৎ তিনি নির্দোষ ছিলেন। জজ সাহেবও তাহার অভিমতে স্বীকার করে আসামিকে অব্যাহতি দিলেন, অর্থাৎ আসামিকে ছেড়ে দিলেন যে না, এ আসামি নয়, হ্যাঁ, এ হয়তো কোনো অন্যায় করেনি এরকম। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছিলেন, অর্থাৎ তিনি তার এবার কাগজপত্র গুছাচ্ছেন, হ্যাঁ, বাড়ি ফিরবে বলে। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করলেন এই উকিলটির নাম কি। পেশকার হচ্ছে মানে যখন আমরা দেখেছি একটা কোর্টে যখন কোনো মানে হয়, কোনো মোকদ্দমা চলে, সেই সময় আমি যদি জজ সাহেবকে কোনো প্রমাণপত্র দিতে চাই তাহলে আমি ডাইরেক্ট সরাসরি গিয়ে কিন্তু জজ সাহেবকে দিতে পারবো না। আমাকে দিতে হলে কি করতে হবে, ওখানে একজন আছে, ওনার হাত করে দিতে হবে, অর্থাৎ ওনাকে দিতে হবে, উনি সেই কাগজপত্রগুলো, সেই প্রমাণপত্রগুলো নিয়ে, অর্থাৎ মেন যে মানে আমাদের জজ সাহেব আছে তানাকে দিবেন।
অর্থাৎ যে এই লেনদেনটা করছে আর কি করে তাকে কি বলা হয়? পেশকার বলা হয়। তো পেশকারকে জিজ্ঞাসা করছে, ঠিক আছে? কোথায় গেল? যা, এই তো পেশকারকে এবার কি হচ্ছে, পেশকারকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, পেশকার বলিল উহার নাম ওনার নাম হচ্ছে জয়রাম মুখার্জি, উনি উকিল নহে মুক্তার। হ্যাঁ, প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মুক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। কত সুন্দর উত্তর দিচ্ছে। তাবেদার মানে কি? তার অনুকরণ করা, অর্থাৎ তিনি যা বলবেন জয়রাম তাই শুনবেন, সেটাই মেনে নেবেন। অর্থাৎ তাবেদারি করা একটা বলে না, যে বাংলায় বলে না যে তুই ওর তাবেদারি করছিস। বলছে জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মুক্তার? আবার আগে যেরকম বলেছিলেন সেই পূর্ববতই বলিলেন, আপনি মুক্তার? আমি মনে করেছিলাম আপনি উকিল, যেরকম দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালিয়েছেন, আমি ভেবেছিলাম এখানকার আপনি একজন খুব ভালো উকিল তিনি ভেবেছেন। এবার বলছে এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সে ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হয়ে গেল। অর্থাৎ আমরা জানি এটা যে জল, এটা কোনো দুঃখের নয়, এটা একটা ভালোবাসার জল। আমরা জানি যে মানুষ শুধু দুঃখ পেলেই কাঁদে না, খুব ভালোবাসা পেলে, স্নেহ পেলে, আদর পেলে তখনও মানুষের সেই সুখের জল গড়িয়ে পড়ে। অর্থাৎ তখন তিনি ডাগর চোখ দুটো তখন জলে পূর্ণ হয়ে যায়, আর হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে তিনি তখন বলিতে লাগিলেন, না হুজুর, আমি উকিল নহে, আমি একজন মুক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার। অর্থাৎ আগেকার যে নিয়ম ছিল সেই নিয়ম। অর্থাৎ ইংরেজি জানি না হুজুর, আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়ো ব্রাহ্মণ, তিনি কি ছিলেন? মুক্তার মহাশয় তিনি ব্রাহ্মণও ছিলেন। এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হন। অর্থাৎ তিনি ব্রাহ্মণ ছিলেন, তিনি আশীর্বাদ করলেন। এই কি আশীর্বাদ করেছিলেন? হুজুর হাইকোর্টের জজ হন বলিয়া ঝুঁকিয়া সালাম করিয়া, অর্থাৎ বলে তারপর তিনি ঝুঁকে সালাম করে মুক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর তিনি আর কাছারি যান নাই, অর্থাৎ তিনি আর এই কেস নেন নাই আর, সেটাই তার লাস্ট কেস ছিল আর কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এরপরে আমরা জানি আরও 3টে পরিচ্ছেদ পাবো। তো এর পরের ক্লাসে আমরা চাইবো 3টে পরিচ্ছেদ একসঙ্গে শেষ করে দেওয়ার, কারণ আমরা জানি আমাদের ক্লাসটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাও আমরা পার্ট করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সুবিধার্থে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর তোমাদের লাইক, কমেন্ট আমাদেরকে আরও ভিডিও আরও ক্লাস দিতে আর কি উৎসাহিত করে তোলে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। বেস্ট অফ লাক।